40 মিনিটের দূরত্বে এবার সারনাথ, তথাগত বুদ্ধের স্থান। বহুদিন ধরে এই জায়গাটিতে আমার ভ্রমণ করবার খুব ইচ্ছে ছিল। একটি পার্কের মতন জায়গা রাস্তার এধারে, এবং মূল মিউজিয়াম ও সারনাথের মূল মঠটি মানে ধামেকা স্তূপটা রাস্তার ওধারে। এই সারনাথে আমাদের খুব একটা বাজে অভিজ্ঞতা হলো, আমারই ভুল, অবশ্যই এটা আমার একদম নিজের ভুল। আমরা গাইড নিয়েছিলাম, ওদের নির্দিষ্ট এমনি কোনো রেট নেই, ম্যাক্সিমাম 200 টাকা নেয় সম্পূর্ণ টিমের জন্য। আমাদের টিমে 5 জন ছিল, তো ওটাই মোটামুটি নেয়। এবারে ভিডিও যে করছি আমরা, সেটা অডিও কোয়ালিটিটা আরো ভালো হবে বলে মোবাইলে মাইক্রোফোন লাগিয়েছিলাম, চার্জও ছিল, সব ঠিক আছে, কিন্তু অডিও যে পাচ্ছি, মানে যেটা সিলেক্ট করতে হয় মাইক্রোফোনের জন্য, ওটা আর করা হয়নি। সুতরাং পুরো অডিও মিউট। যে কটা ভিডিও তুললাম তার একটাতে কোনো রকম কোনো আওয়াজ নেই। মানে কি প্যাথেটিক শুধু একবার চিন্তা করে দেখুন। যাই হোক, প্রথমে গৌতম বুদ্ধের মন্দিরে যাওয়া হলো। সেখানে যা যা গাইড বলল তা আপনাদের আর শোনাতে পারলাম না, কি আর করব। ওখান থেকে এবার আমরা গেলাম ধামেক স্তূপে। এই ধামেক স্তূপের সামনে একটি জৈন মন্দিরও আছে। আমরা কিন্তু এখনো কোনো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিনি। গাইড ভাইটি কিছু তথ্য দেওয়ার পর আমরা গেলাম বেনারসি শাড়ি ফ্যাক্টরিতে। ওখানেও এক সমস্যা, অডিও নেই। আমরা ওখানে মানে ভিডিও করলাম কিছু, ওখানকার যে মিস্ত্রি, ঠিক হরিঘর ভাই ছিলেন, উনি আমাদের বললেন এটাকে বাকু বলে, ওটাকে আরো ভুলে গেছি ওগুলো বলতে, কি কি বললো। আচ্ছা, এখানে এই যে মিউজিয়ামটি আছে, এই মিউজিয়ামের ভাড়া হল মানে টিকিটের মূল্য হলো গিয়ে বিদেশিদের জন্য 200 টাকা, আর যারা ইন্ডিয়ানদের জন্য 5 টাকা মিউজিয়ামের, 20 টাকা হলো সারনাথ দর্শন করে। সারনাথ মানে কি মূল যে মঠটি আছে ওটা। এই মিউজিয়ামটি 1904 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং 1910 সালে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। এখান থেকে বেরিয়ে এবার আমরা মূল ধামেক স্তূপের দিকে যাচ্ছি। এই ধামেক স্তূপটি কিন্তু নিরেট, এর ভেতর বলে কিছু নেই। এই স্তূপেই গৌতম বুদ্ধ তার প্রথম 5 শিষ্য কৌন্ডিন্য, অসাজি, ভদ্দিয়, ভাপ্পা এবং মহানামকে তার প্রথম শিক্ষা দিয়েছিলেন। এই স্তূপটির উচ্চতা 43.6 মিটার এবং ব্যাস বা প্রস্থ 28 মিটার। বুদ্ধের মহানির্মাণের পর তার দেহাবশেষ দাহ করা হয়েছিল এবং চিতাভস্ম ভাগ করে 8টি স্তূপের নিচে সমাহিত করা হয়েছিল। ধামেক স্তূপ সম্ভবত এই 8টি স্তূপের মধ্যে ছিল। মৌর্য রাজা অশোক সম্ভবত এই স্তূপের সম্প্রসারণের কাজটি করেছিলেন। ধামেক স্তূপের সমসাময়িক পরিলেখ বা প্রোফাইলটি চূড়ান্তভাবে গুপ্ত সাম্রাজ্য এবং খ্রিস্টীয় 5ম-6ষ্ঠ শতাব্দী বলে মনে করা হয়। এখানেই আমাদের সারনাথ ভ্রমণ সমাপ্ত হলো। মনটা খারাপ থাকায় লাঞ্চের ভিডিও আর করলাম না, এইভাবে অডিওগুলো একদম মিস হয়ে গেল। যাই হোক, লাঞ্চ করে হোটেলে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালে বেরিয়ে কিছুটা ঘোরাঘুরি করে বেনারসি শাড়ি কেনার উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক কি হয়। এবারে যে দোকান থেকে আমরা বেনারসি শাড়ি একটু কিনছি, সেই দোকানদার বললেন যে শাড়িগুলো নাকি কলকাতার বড় বাজারে যায়, দাম নাকি 500 টাকা থেকে শুরু। একটু অবাক হলাম, 500 টাকায় বেনারসি শাড়ি জানি না।
যাই হোক, ডিনারের খাবার নিয়ে হোটেলে ফিরলাম। আর বেশি কিছু করার ছিল না, কারণ নেক্সট ডেতে কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার আছে, অনেক ভোরে উঠতে হবে। তাই আজকের মতো গুড নাইট। আজকে 25শে জানুয়ারি 2026। আজকের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় সকাল 4:30 নাগাদ ঘুম থেকে উঠে শুধুমাত্র মানিব্যাগ নিয়ে আমরা গেলাম আদি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আমাদের হোটেল থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা মন্দিরের 2 নম্বর গেটের দিকে যায়। একটি দোকানের লকারে জিনিসপত্র রেখে পূজার ডালা সামগ্রী নিয়ে লাইনে দাঁড়ালাম। তখন প্রায় 5:45টার মতো। লাইনের লোক সংখ্যা মিনিমাম 4 থেকে 5 হাজার। সর্পিল গতিতে এগিয়েছিল লাইন। যাই হোক, লাইন ঠেলতে ঠেলতে যখন মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছলো তখন প্রায় 8:15। 8:30টার সময় যখন আমাদের শিবের মাথায় জল ঢালার জন্য সময় এলো, তখন ওখানকার পুলিশ ঠিক 5 সেকেন্ড সময় দিল আমাদের শিবলিঙ্গটি দেখার জন্য। শুধুমাত্র জল ধারা বয়ে যে জায়গাটা যে যায়, মানে শিবের মাথায় জল ঢাললে জলটা যেভাবে বয়ে যায় যে জিনিসটা দিয়ে, ওইটুকু শুধু আমরা দেখতে পেলাম। প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়ে 5 সেকেন্ডের দর্শন। অ্যাকচুয়ালি আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল যে মন্দিরের 4 নম্বর গেট দিয়ে বেশ ভালোভাবেই সুগম পদ্ধতিতে পূজা দেওয়া যায়, অবশ্য কিছু টাকার বিনিময়ে। মানে এটা অনলাইনে হয়। অনলাইনে এই সুগম পদ্ধতিতে পূজা দেওয়ার টিকিট পাওয়া যায়, এবং যে আইডেন্টিটি কার্ড দিয়ে টিকিটটা কাটা হয় সেই আইডেন্টি কার্ডটা শুধু সঙ্গে নিয়ে আসতে হবে। এই আদি বিশ্বনাথ মন্দিরের কোনো ভিডিও বা ছবি তোলার পারমিশন নেই, সুতরাং কোনো ভিডিও বা ছবি আমরা তুলতে পারিনি। মন্দির থেকে হোটেলে গিয়ে সামান্য কিছুক্ষণ বিশ্রাম করে আবার বেরিয়ে পড়ি। এবারে গঙ্গাবক্ষ ভ্রমণের দর্শন। এই গঙ্গাবক্ষ ভ্রমণ 2 রকমভাবে করা যায়। এক, শেয়ারে 200 টাকা পার হেড, প্রায় 30টা ঘাটের জন্য, আর 400 টাকা 64টি ঘাটের জন্য, মানে মণিকর্ণিকা থেকে 8টি ঘাট এবং দশাশ্বমেধ ঘাট ব্যাক। আমরা যেহেতু ওখানে ছিলাম। এই বারাণসীতে 64টি ঘাট আছে, আর 2 পার্সোনাল। ওই 30টা ঘাটের জন্য 1,500 টাকা, এবং 64টি ঘাটের জন্য 2,500 টাকা করে ওরা নেয়। আমরা 3 জন ছিলাম। এখানে বলা হয় যে নৌকাও পাওয়া যায়, লঞ্চও পাওয়া যায়। আমরা ছোট ওই বুটবুটি টাইপে যা হয় ওগুলো নিয়েছিলাম। 3 জন ছিলাম। আর দর কষাকষি ওরা মোটামুটি 2,500 বলেছিল। দর কষাকষি করতে হতে সেটা 1,800 টাকাতে রাজি হলো। এখানে ওই ঘুরতে ঘুরতে অত্যন্ত নস্টালজিক হয়ে পড়েছিলাম, যখন মনে পড়ছিল কত মহান ঋষিতুল্য মানুষ এখানে এসেছিল। স্বয়ং চলমান শিব তৈলঙ্গ স্বামী এখানে থাকতেন। কথিত আছে কাশীতে প্রয়াণ হলে মানুষের আর দ্বিতীয় জন্ম হয় না। এই ঘাটগুলির অন্যতম ঘাট হলো মণিকর্ণিকা ঘাট। এই ঘাটটিকে শ্মশান ঘাটও বলা হয়। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। 80 ঘাটটি দীর্ঘমেয়াদী বিদেশি শিক্ষার্থী, গবেষক এবং পর্যটকদের থাকার জায়গা হিসেবে প্রসিদ্ধ। হিন্দু বিশ্বাস অনুযায়ী মহাকবি তুলসীদাস এই 80 ঘাট হতেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন। মিনিট 45 লাগলো ঘাটগুলি দর্শন করতে। অসাধারণ লাগলো এই ভ্রমণটি, অসাধারণ, অনেকদিন মনে থাকবে। এবারে বেনারসের কিছু এমনি ভিডিও তুলছিলাম রাস্তাঘাটে। তখন মনে হলো যে বেনারস কিন্তু এই সমস্ত কিছু থাকার সত্ত্বেও, হিন্দুদের পবিত্র স্থান, নানা ধরনের সবকিছু থাকা সত্ত্বেও, এই বেনারস কিন্তু অত্যন্ত খাদ্যরসিকদের অত্যন্ত পছন্দের জায়গা। সন্ধ্যাবেলায় হোটেল থেকে বেরিয়ে আমরা এগোচ্ছি কালভৈরব মন্দিরের দিকে।
কথিত আছে কাল ভৈরব মন্দির না দেখলে নাকি ভগবান শিব তুষ্ট হন না। লাইনের লোক সংখ্যা যথারীতি 4,000-5,000। মনে হয় ভারতের সমস্ত লোক এই দিনটিকেই বেছে নিয়েছিলেন ঘুরবার জন্য। এইখানে এক ফুল বিক্রেতা ভাইয়ের সাহায্যে অনেকটা লাইন এগিয়ে আমরা তারপরে কিন্তু ওখানে লাইন নিয়েছিলাম। পুজো দিয়ে গলি তর্ষগলি দিয়ে মেন রোডে এলাম এবং এই রাস্তা দিয়ে কিন্তু বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর যে গেটটি আছে এটি পড়ে। আজকে আমাদের বাড়ি ফিরবার দিন বটে। 2 মাস আগে টিকিট কেটেও ওয়েটিং লিস্ট থেকে আমাদের টিকিট কনফার্ম হলো না। শেষ পর্যন্ত দর কষাকষি করে প্রায় 12,000 টাকা দিয়ে আর্টিকা গাড়ি বুক করে কলকাতায় এলাম। সুতরাং একটা কথা মনে রাখবেন, টিকিট কনফার্ম না হলে এবং এইরকম সময় যদি আসা যাওয়া করবারে ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু চেষ্টা করবেন যে টিকিট যেন কনফার্ম হয়। এই হলো আমাদের বেনারস ভ্রমণ এবং বেনারস ভ্রমণের অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।